এখন আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের শেষ বাড়ি বা লাস্ট বাড়ি। এরপরে ভারতবর্ষের আর কোনো বাড়ি নেই, কারণ এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এর পরেই রয়েছে কিন্তু সেই বিধ্বংসী সমুদ্র, যেটা যে কোনো সময় ভেঙে চুরে সরকার হতে পারে। ইনি হচ্ছেন ভারতবর্ষের লাস্ট বাড়ির সদস্য। তো এখন আমরা রয়েছি ভারতবর্ষের লাস্ট বাড়ি, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বঙ্গোপসাগর। সেই বাড়ির কি পরিস্থিতি সেটা আপনাদেরকে অকপটে আমাদের ক্যামেরায় তুলে ধরবো। ভারতবর্ষের লাস্ট বাড়িটা আপনার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই বাড়িটাই আপনার, তাই তো? এই ঘাসের বাড়িটা আমার। আচ্ছা, তো আপনি এখানে কত বছর ধরে আছেন? এখানে আমার দাদুর আমল থেকেই আমরা আছি। নদী অনেকটা দূরে ছিল, নদী মানে পরপর কুল খেয়ে খেয়ে এই পর্যন্ত এসে ঠেকছে। কিন্তু এই বাঁধ কতক্ষণ টিকতে পারে? এই যে জলোচ্ছ্বাস, এখন যেহেতু লো টাইড রয়েছে, হাই টাইড বা কোরালের সময় এই সমস্ত জায়গা পেরিয়ে এই যে লোকালয় রয়েছে, এই লোকালয়ে কিন্তু জল ঢুকে যায়। জল ঢুকে যায় তো দাদা? জল ঢুকে যায় না? একদম একদম। তো সে ভয় পাচ্ছি। আমরা কলকাতায় থেকে এখানকার মানুষের কষ্ট আমরা বুঝতে পারবো না। আজকে হচ্ছে 18 জুন 2026। আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার সন্ধানে। আজকে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এখন রয়েছি সেক্টর 5 মেট্রো রেলওয়ে স্টেশন। তো এখান থেকে ডাইরেক্ট আমি চলে যাব শিয়ালদা। ওখান থেকে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই কিউরিওসিটি রাখছি, অবশ্যই গেলে বুঝতে পারবে। চলো সঙ্গে থাকো। চলো, আমাদের ট্রেনটা চলে এসছে। এখন ডাইরেক্ট শিয়ালদা যাব। শিয়ালদার 9:16 আমাদের ট্রেন আছে, আর এখন বাজে 8:05। এই যে ঢুকে গেছি, খালি খালি ব্যাপার। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe. আমরা চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। এবারে আমরা ডাইরেক্ট যে উপরে সাউথ লাইন রয়েছে সেদিকে যাব। এক্সেলারেটরটা নিয়ে নিচ্ছি। চলে এসেছি শিয়ালদা সাবওয়ে হয়ে শিয়ালদা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে শিয়ালদা কোর্ট, দেখতে পাচ্ছ। এখান থেকেই আগে গেলেই শিয়ালদা রেলওয়ে স্টেশনটা আমরা বাঁ সাইডে দেখতে পাবো। তো এখানে সব সকালে হাট বসে, সেই জন্য একটু আবর্জনা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ শিয়ালদা চত্বর। তবে একটু পরে আবার কেএমসির লোক এলে ক্লিন হয়ে যাবে। ওই সামনে আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি। এই হাঁটা শুরু করেছি, তো চলো। আমরা এখন শিয়ালদার সাউথ পয়েন্টের 17 নম্বর স্টেশনে যাচ্ছি। এখান দিয়ে আজকে নামখানা লোকালটা দিয়েছে। নামখানা লোকালটা ঢুকে গেছে। এবারে সিট পেলেই বাঁচি, তবে সিট পাওয়া খুবই কঠিন, কারণ এতে একদম ধুমধাড়াক্কা খাতাকাল ভিড় হয়। ঢুকে যাচ্ছে আমাদের নামখানা লোকাল। ও খাঁচা খাচ, হ্যাঁ লড়াই চালাও, লড়াই নাহলে সিট পাবো না, তাই তো দোস্ত? এটা নামখানা বলে কথা। একদম এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আজকে এত ভিড় নেই। আজকে অনেক সহজেই যাচ্ছি, একদম শিয়ালদা থেকেই সিট পেয়েছি। আগের দিন তো সিটই পাইনি, আপনারা জানেন। দেখতে পাচ্ছ এখন আমরা কাকদ্বীপ নেমে গেছি। এখানকার ভিডিও আগেও আমার রয়েছে। গত 15 দিন আগে এখানে এসেছিলাম সাগর আইল্যান্ড এবং ঘোড়ামারা দ্বীপ দেখানোর জন্য। আজকে চলে যাব পাথর প্রতিমা জি প্লট। এই জি প্লটটা কিন্তু খুবই বিচ্ছিন্ন একটা আইল্যান্ড। ওখানে প্রচণ্ড ভালো অনেক কিছু দেখার রয়েছে, আর ওখানকার মানুষের জনজীবন সত্যি খুবই অনুন্নত। সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আকাশটা প্রচণ্ড নীল লাগছে।
একটু আগেই রৌদ্র কম ছিল, এখন প্রচণ্ড রৌদ্র। ছাতা কাটিয়ে নিয়েছি, এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা রয়েছি কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। এখন আমাদেরকে যেতে হবে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। ওখান থেকে ডাইরেক্ট আমরা পাথর প্রতিমার জন্য বাস পাবো। এখন রয়েছি আমরা কাকদ্বীপ রেলওয়ে স্টেশনের বাইরে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে নেমে এসে এই সামনে গেলেই টোটো স্ট্যান্ডটা আপনি দেখতে পাবেন। আগের দিন আমি এই টোটো স্টেশনটা আপনাদেরকে দেখিয়েছি, এই রাস্তাটাও দেখিয়েছিলাম। এখন এখান থেকে আমাদের 2-3 মিনিট হাঁটতে হবে। কাকদ্বীপ বাজারের দিকে যাচ্ছি, বাস স্ট্যান্ডটা খুঁজবো কোথায়। সামনে দেখতে পাচ্ছ আমরা কাকদ্বীপ হাইওয়ের উপরে রয়েছি। কাকদ্বীপ বাজারে তেমন বড় বড় কোনো দোকান নেই। চলো আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, যাবো কাকদ্বীপ বাস স্ট্যান্ড। এখন রয়েছি কাকদ্বীপ বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের পাথর প্রতিমা বাসটা পাবো। কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা খুঁজতে হবে। এরকম বাস স্ট্যান্ড এখানকার, তবে প্রচণ্ড রোদ্দুর, সেই জন্য ভিডিও একটু খারাপই আসবে। তো আগে সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। ওখানে গিয়ে আমাদের খবর নিতে হবে পাথর প্রতিমা বা গোবর্ধনপুরের জন্য বাস আমরা কোথা দিয়ে পাবো, কারণ এখানে তো অত চিনি না আমরা। দাদা পাথর প্রতিমা কোথায় ছাড়ে গো? এটা না, এটাই বলছে পাথর প্রতিমার গাড়ি। এখন দেখি আমরা গিয়ে টিকিট নেব। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get. এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট পাথর প্রতিমা। এদিকে রাস্তাঘাট খুবই উন্নত। অনেক কষ্টের পর চলে এসেছি পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। পাথর প্রতিমা বাজারে ঘোরাফেরা করছি। এখন হোটেলের সন্ধানে রয়েছি, হোটেলটা খোঁজার চেষ্টা করছি। সামনেই হোটেল দেখতে পাচ্ছি। কোনটা? এই হোটেলটা বাবু মশাই হোটেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাবু মশাই হোটেল। ভাত, সবজি আর একটা বেগুন ভাজা চলে এসছে। এবার ডাল আসবে, কিছু একটা মাছ নেবে। তো চলো এখন খাওয়া শুরু করি। ভাতটা একটু মোটা চালের ভাত আছে, খেতে হবে, কিছু করার নেই। এটা একটা তরকারি আছে, এটা আলু ভাজা আছে। চলো খেয়ে দেখাচ্ছি। দোস্ত আমার পানের খুব ভক্ত। এখন আমার দোস্ত পান খেতে চলে এসছে। এটা আমাদের বৌদির পানের দোকান, খুবই সুন্দর। আর এদিকে রয়েছে সেই জি প্লটে যাওয়ার ভ্যাসেল যে ঘাটটা হয়, সেই ঘাটটা। আমরা আগে গিয়ে টোটো নেবো, টোটো নিয়ে ডাইরেক্ট এখান থেকে যেতে হবে 2-3 কিলোমিটার। গেলে আমরা ওখান থেকে ভ্যাসেল পার হয়ে আবার টোটো করে কিন্তু আমাদের জি প্লট যেতে হবে। পাথর প্রতিমায় খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমরা ভ্যাসেল ঘাটের দিকে যাচ্ছি। ওপারে যাব, ওপারে গিয়ে আমরা জি প্লটের দিকে এগোবো। এই যে টোটো স্ট্যান্ডে চলে যাচ্ছি, এখান থেকেই আমাদের টোটো নিতে হবে। টোটো নিয়ে ডাইরেক্ট আমরা যে নৌকাঘাট আছে সেদিকে যাব। নৌকাঘাটে যাবে তো? আমরা জি প্লটে যাবো, এটা যাবে তো? চলো আমরা চলে এসেছি, খুব কষ্ট করে নৌকাঘাটে যাব। এখন চলে এসেছি আমরা জি প্লটে যাব, সেই ভ্যাসেল ঘাটে। এখানটায় টোটো স্ট্যান্ড ছিল, আর সামনেই রয়েছে ওই দূরে আমাদের জি প্লটের ভ্যাসেল ঘাট, বা যেটা নদী ঘাট হয় সেটা। তো আগে গিয়ে দেখব ওখানকার কী পরিস্থিতি আছে। চলো। তবে আজ দুপুরে খাওয়া দাওয়াটা ঠিকই হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জি প্লটে যদি এখন যাই তাহলে হয়তো ফিরতে পারবো না, কারণ এখান থেকে 1.5 ঘন্টা শুধু নদীতে নৌকা করে আমাদেরকে যেতে হবে। তো সেই জন্য একটু সমস্যা তো রয়েছে। সামনেই অনেক বড় একটা নদী আমরা দেখতে পাচ্ছি। এই নদীটার নামটা কি জানি না, সেটা জানার চেষ্টা করব।
অনেক বড় নদী, নিচে একটা বা দুটো বোট দাঁড়িয়ে আছে, সম্ভবত 3:45-এ ছাড়বে এখান দিয়ে। 1.5 ঘন্টা আমাদেরকে এই নদী পথেই যেতে হবে, অনেক দূরের রাস্তা। এদিকে নদীর বাঁক নিয়েছে, আর সামনে আমরা একটা আইল্যান্ড অথবা মেনল্যান্ড দেখতে পাচ্ছি। জানি না ওটা আইল্যান্ড কি মেনল্যান্ড, সম্ভবত ওটা আইল্যান্ডই হবে, সেটা জিজ্ঞাসা করব এলাকার লোকের। তো চলো আমরা এখন নৌকায় উঠে যাই। এই যে আমাদের দাদা স্টার্ট দিয়ে দিয়েছে, এবার ঢুক 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 করে কিন্তু আমাদের নৌকাটা এগোবে। আর এখানে দাদা এই নিন, একটু বাঁধ দিচ্ছি, ক্যামেরা করছি, দেখতে পাচ্ছ, বাঁধ দিচ্ছি, সরি। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের নৌকার যিনি মাঝি ভাই। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খেপলা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা। তো এখানে মাছ উঠছে কিনা সেটা একটু দেখব। সুন্দর ভিউ আছে এখানে। দাদা মাছ উঠছে? পড়ছে না? আচ্ছা, তো কি রোজ মাছই ধরা হয় নাকি খাওয়ার জন্য ধরা হয় না বিক্রি করার জন্য ধরা হয়? খাওয়ার জন্য ধরা হয় না? তো সত্যি এখানকার মানুষের জল জ্বালা তো আছেই, কিন্তু এখানকার মানুষের মাছ ধরার সমস্যা নেই। আমরা যেমন সকাল হলেই মাছ কিনতে দৌড়াতে হয়, এখানে মানুষের সেই সমস্যাটা নেই, জাল নিয়ে নদী অথবা সমুদ্রেই দৌড়ায়। আর এদিকে সব মাছের ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সুন্দর একটা ভিউ। তো সেগুলো অকপটে আমরা আমাদের ক্যামেরায় ধারণ করছি। আর এদিকের ভিউগুলো ঠিক এরকম। আমরা কিন্তু মাছটা দেখাচ্ছি এখানে, আমার দাদা মাছ ধরেছে। ওরে বাবা, এই দেখো কত সুন্দর ভোলা মাছ দেখাচ্ছে। এটা ভোলা মাছ তো? আচ্ছা, এটা ভোলা মাছ দেখিয়ে দিল। তো সত্যি খুবই সুন্দর। আমাদের বন্ধু আবার জাল ফেলবে, সেটাও আমরা অবশ্যই দেখব মাছ ওঠে কিনা। কারণ এখানকার মানুষের দৈনন্দিন জীবন এমন, তাদের অত কলকাতার মতো এন্টারটেনমেন্ট না থাকলেও তাদের এই যে জলের ধারে বাস করে এখানে মাছের সঙ্গে আর এই জলজ প্রাণীর সঙ্গে তাদের বসবাস, আর এখানকার মানুষের যে সিচুয়েশান সেটা সত্যি কষ্টদায়ক হলেও অনেক মনোরম, সেটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। চলো বন্ধু জাল ফেলো দেখি। তো দেখতে পাচ্ছ আমাদের বন্ধু এখন জাল ফেলছে, দেখো ওয়াও, জালটাও খুব সুন্দর করেই ফেলে দিয়েছে। আমরা যেহেতু শহরের মানুষ, জাল টাল ফেলা আমাদের দ্বারা হয় না। তো এবারে জালটা টানবে, দেখবো মাছ ওঠে কিনা। তো দেখতে ওটা এখানে কি খায়? আচ্ছা, না মাছ দেখতে পাচ্ছি না। প্রতি খেপলায় মাছ উঠবে এমন কোনো ব্যাপার নয়, তবে মাছ ওঠে সেটা আমরা মাছ আমাদেরকে দেখিয়েছে। এই রাস্তায় আমার সব দিদিরা আমাদের সঙ্গেই যাচ্ছে। তো দিদিদের একটা খুবই আবেদন রয়েছে, আর সেই আবেদনটা হচ্ছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটার হালত খুবই খারাপ। তো বিগত যে সরকার তারা চলে গেছে, এখন নতুন সরকার এসছে। নতুন সরকারের কাছে এনাদের কিছু আবেদন আছে, যেহেতু এরা প্রত্যন্ত এরিয়ায় বসবাস করে আইল্যান্ড। তো ওখানে শুনেছি যে ভরা কোটালে নাকি প্রায় অনেকটা আইল্যান্ড ডুবে যায়, এটা সঠিক? ডুবে যায়, ঘরে নাকি জল চলে আসে ওই বাজারের দিকে। আপনার বাড়িতে জল ঢোকে? আচ্ছা আচ্ছা, সবার বাড়িতেই ঢোকে না? বাঁধের পরিস্থিতি খুবই খারাপ, বাঁধ হচ্ছে না, তাই তো? এই ভাই বাইরে এসছে, কাকদ্বীপ থেকে ঘুরতে এসছেন? তো মাসিমা, এটা আপনার বাড়ি? তো এখানে যখন ফ্লাড হয় বা কোটাল হয়, আপনাদের এখানে সব জল আসে? সব জল চলে আসে, আমরা ফ্ল্যাট এসে নিয়ে চলে যাই, প্রশাসন এসে আচ্ছা, রাত্রে রেখে দেয়, আবার সকালে বাড়ি পেটে দেয়। আচ্ছা আচ্ছা। তো এই যে হ্যাঁ, আমার ফ্ল্যাট সেন্টার দেখে এসছি। তো আপনাদের এখানে যখন কোটাল হয় তখন কি এই সব জায়গা সব জল থাকে?
সব ডুবে যায় না? নদী বাঁধ দেখা যায় পুরো ভাঙা, ভাঙা না? কিচ্ছু নেই, কিছু নেই। জোয়ার যাচ্ছে আসছে যাচ্ছে। আমরা তো বাড়িতে ওখানে নদী ধারে ছিল, আচ্ছা ছিটে আর ওখানে থাকিনি, ও ভেঙে চলে গেছে বলে আবার এখানে পালিয়ে এসেছি। আচ্ছা, এখানে পালিয়ে এসেছেন 15 বছর। হ্যাঁ, আমরা চলে এসেছি একদম বঙ্গোপসাগরের ধারে। এই সমস্ত যে জলাগুলো দেখতে পাচ্ছেন ভরা কোটালে জলে ভর্তি হয়ে যায়। এইসব বাড়িগুলো একটু যদি জল বাড়ে তাহলে এখানে জল ওঠে। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে দিয়ে কিন্তু সব পলিথিন দেওয়া রয়েছে। পলিথিন দেওয়ার মানেটা হচ্ছে জলটা যাতে তাদের বাড়িতে না ঢুকতে পারে। তবে শেষ রক্ষা তাদের হয় না, সেই জন্য কিন্তু এরকম পরিস্থিতি। আর বাড়িগুলোর পরিস্থিতি দেখুন, গ্রামের মানুষ এই দেখুন, এখানে জল আসে বলেই কিন্তু ভেঙে যাচ্ছে, সব ভেঙে বেরিয়ে যাচ্ছে। এই সমস্ত বাড়ি সব পুড়ে বাড়ি দেখতে পাচ্ছি। মানুষের খুবই কষ্টের সঙ্গে এখানে বসবাস করছে। তো এখানকার সমস্ত কিছু এক্সপ্লোর করছি। তবে বাড়িগুলো সত্যি খুবই খারাপ অবস্থায় আছে। এখানে সোলার প্যানেল লাগানো আছে দেখতে পাচ্ছি, তবে ইলেকট্রিকটা রয়েছে, ইলেকট্রিক চলে এসছে এখানে। দাদা ভালো আছেন? ওই যখন মোনাজাল ঢোকে না, হ্যাঁ। ব্যাটারিটা পুরো ডুবে গেছিল, সোলার বেকার দু আছে, সোলার কাজ হয় না, ও সোলার কাজ হয় না? জল ঢুকে ব্যাটারি ডুবে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই ঘরে এত জল হয়েছিল। আচ্ছা, তো এখন কি ভরা কোটালে এই সব জল চলে আসে? হ্যাঁ, চালাই যে এবছর চালাই। এবছর বাঁধের অবস্থা ভালো না, বাঁধ ভেঙে চলে আচ্ছা, এবারে চলে আসবে ভরা কোটালে। জলের সম্ভাবনা আছে। আচ্ছা, এবারে যে বড় কোটাল আছে সম্ভবত ওটা শ্রাবণ মাসের দিকে আছে মনে হয়। হ্যাঁ, এখন তো জল মানে ওই নদী বাঁধ ঝাঁপ দিচ্ছে, আচ্ছা, এখন ঝাঁপ দিচ্ছে না? এখন ঝাঁপ দিচ্ছে। হ্যাঁ, তো আপনাদের তাহলে তো খুবই কষ্টের জীবন, খুব রিক্সে খুবই রিস্কে থাকতে হচ্ছে। কারণ সমুদ্রের ধারে বাস করার যে কত কষ্ট, সেটা তো সত্যি যারা থাকে তারাই জানে। তো আপনি এখানে কি কত বছর আছেন, না জন্ম থেকেই আছেন? 18 বছর আছে। 18 বছর। ওই ওখানে ঘর ছিল, ওই নদী বাঁধ ভেঙে গেছে। আচ্ছা, ওখান থেকে ভেঙে গেছে বলে এখানে এসে আবার এই জায়গাটা কি আপনি কিনেছেন নাকি সরকার থেকে অ্যালটমেন্ট হয়েছে? খাস জায়গা ছিল। ও খাস জায়গা, মানে সব ওই সমুদ্রের জন্য সরকারি জায়গা। আচ্ছা, তাহলে আপনারা জমি জায়গা বলে কিছু নেই। না, তা আপনি এমনি কি করেন, কি কাজ করেন? মাঠের সাথে কাজ করি। ও সে এটা এখানে নাকি বাইরে? এখানে বেশি করি। এখানেই বেশি করেন। তেরো না টিভি যায়। এখন মাঝে মাঝে যায়। আচ্ছা, ওই মানে মাছ ধরতে। আগে মাছ তো আর ধরি নি এখন। আচ্ছা, কেন ওটা খুব রিস্কের ব্যাপার নাকি বলো তো? কিসে? মানে যে কোনো সময় ডুবে যেতে পারে। হ্যাঁ, আমার মানুষ করছি কি করে, পেটের দায়। মানুষের পেটের দায় মানুষের করতেই হয় নাকি, কিছু করার নেই। তো ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকুন। এবং এখানে ভালো থাকার সেই কথাটাই, মানে প্রার্থনাটাই একটা বৃথা ব্যাপার, এরকম একটা বিষয় হয়ে রয়েছে। কারণ কেমন জায়গায় বসবাসটা দেখুন। এই সামনেই হচ্ছে বঙ্গোপসাগর। যে কোনো মুহূর্তে যদি একটুখানি ফ্লাড আসে তাহলে 1 সেকেন্ডের মধ্যে এই সমস্ত বাড়িগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে, সব তলিয়ে যাবে। তবুও এখানকার মানুষ তাদের জমি জায়গা বাড়ি ঘরদোর সমস্ত কিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে এখানে তাদের বসবাস করতে হচ্ছে। তো আমাদের রাজ্য সরকার এই সমস্ত ব্যক্তিবর্গদের অবশ্যই পাশে দাঁড়ানো দরকার। তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে মেনল্যান্ডে যদি তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থাটা করে দেয়, তাহলে রাজ্যের মানুষ এবং এই সমস্ত অসহায় মানুষ তারা সুন্দরভাবে বাঁচতে পারবে, তারা থাকতে পারবে। আমরা যারা কলকাতায় বাস করি তাদের তো কত সুবিধা কত সুযোগ আমাদের হয় বা রয়েছে, কিন্তু এই সমস্ত সাধারণ যারা অসহায় মানুষ তাদের পাশে যদি সরকার না দাঁড়ায় তাহলে সেই সমস্ত মানুষগুলো বিলীন হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। দেখতে পাচ্ছ কীভাবে জলের তাণ্ডবে সব ভেঙে যাচ্ছে, এখানের পরিস্থিতিটা ঠিক এরকম। তো সত্যি এখানে যত দেখছি তত ভয় লাগছে। এই আইল্যান্ড জানি না আর কতদিন টিকবে, যেহেতু জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার জন্য সমুদ্র ফুলে ফেপে উঠছে। এতে কিন্তু অনেক সমস্যা এবং অনেক প্রবলেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম উপকূলবর্তী এরিয়ায় এখানকার বাড়িঘরদোর, এখানকার জনজীবন, সেগুলো আমরা অকপটে আমাদের ক্যামেরায় ধারণ করছি। এখানকার মানুষের অবস্থা সত্যি খুবই সংকটজনক, খুবই কষ্টের সঙ্গে তারা বসবাস করছে। আর এখানে সমস্ত ফ্লাড এসে বা জল এসে সব রাস্তাঘাট সব কিছু ভেঙে দিচ্ছে, ঘরে জল উঠে যাচ্ছে। এই যাবতীয় সমস্যা এলাকার অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। আসসালামু আলাইকুম ভাই।
তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আইল্যান্ডে। এখানে পার বলে আর কিছু নেই, বাঁধ বলে আর কিছু নেই। দেখতে পাচ্ছ সব ভেঙে পালিয়ে গেছে, সব ভেঙে বেরিয়ে গেছে। এখানে কিচ্ছু নেই, এখানে সমস্ত কিছু সব শেষবেশ হয়ে গেছে, তলিয়ে যাচ্ছে এই বড় দ্বীপটা। মাত্র 8 কিলোমিটার দ্বীপ, পুরো শেষবেশ। এই যে সামনের যে সমস্ত জমিগুলো দেখতে পাচ্ছ, এই জমিগুলো চাষবাস আর কিছুই হচ্ছে না, সমুদ্রের নোনা জলে সমস্ত কিছু চাষবাস বন্ধ। আর এখানকার মানুষ খুবই কষ্টের সঙ্গে জীবনযাপন করছে। তাদের বেঁচে থাকার যে সাধন সেটা কিন্তু তারা পাচ্ছে না, তাদের সমস্যা অনেক বেশি। তো চলো আমরা কিন্তু আরও সব এখানকার যে দ্বীপ, যে মানে কিছুই নেই, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ আমি দেখছি, দেখতে পাচ্ছি। দেখুন এখানে কত কত সমস্যা। দেখুন এরকম চট থাকবে কিন্তু নিজের কোনো মাটি নেই, যে কোনো সময় ধসে চলে যাবে, যে কোনো সময় ধসে চলে যাবে। আবার এই সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে। তো চলো আমরা কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছি। আরো যাওয়া যাবে, আরো যাওয়া যাবে। বাবা কত কষ্ট করে আমাদেরকে যেতে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখুন এখানে পার বলে আর কিচ্ছু নেই, সব কিছু ভেঙে বেরিয়ে গেছে। এই সমস্ত দ্বীপের মানুষ তারা কত কষ্টে বসবাস করছে, তারা কত কষ্ট রয়েছে। তো সরকারের নজর কিন্তু এদিকে অবশ্যই দেওয়া দরকার, কারণ এখানে পার বলে আর কিছু নেই। এখান দিয়ে যাওয়া যাবে না, হাত দিয়ে যেতে হবে। তো মা যেতেই ভয় লাগছে বন্ধুরা, যেতেই ভয় লাগছে। এরকম আইল্যান্ড আমি কোনোদিনই দেখিনি, এই প্রথম এই আইল্যান্ডগুলো দেখছি, যেটা আর কিছু নেই, সব কিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সব কিছু বিলীন হয়ে যাচ্ছে, সব কিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আমার যেতেই ভয় করছে, কিন্তু আমি আস্তে আস্তে যাচ্ছি। তো চলো, পরিস্থিতি এখানে খুবই খারাপ। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক যাচ্ছি। পরিস্থিতি এখানে খুবই খারাপ। দেখুন এখানে কিন্তু কিচ্ছু নেই, মাঝে মাঝে জেসিবি এসে একটু একটু পাট দিয়ে বেঁধে দিয়ে যাচ্ছে। এই আইল্যান্ডটা হয়তো 10 বছরের মধ্যে সম্পূর্ণ জলের তলায় চলে যাবে, এরকম একটা বিষয়। তো চলো, দেখতে পাচ্ছি আমরা এই যে বাঁধ, এই বাঁধের আর কোনো রকম কিছু আছে বলে তো আমরা দেখতে পাচ্ছি না। সমস্ত কিছু ভেঙে চুরে সব শেষ হয়ে যাচ্ছে, সব কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এই বাঁধ, এই আইল্যান্ড। আর কয়েক বছরের মধ্যে হয়তো এই দ্বীপ পুরোপুরি জলের তলায় চলে যাবে, এই দ্বীপের কোনো নিশানা থাকবে না। আমরা খুবই ভয়ে ভয়ে যাচ্ছি, কারণ এই যে চটটা আছে, এই চটটা যে কোনো সময় কিন্তু নিচে দিয়ে সব চলে যাবে মাটি, আর আমরা নিচে পড়ে যাব, এরকম একটা অবস্থা। খুব সাবধানে আস্তে আস্তে আমরা যাওয়ার চেষ্টা করছি। আর এখানকার পরিস্থিতি সত্যি খুবই সংকটজনক, খুবই 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 খারাপ। তো দেখতে পাচ্ছ এখানে আর কিচ্ছু নেই। কি পরিস্থিতি! হ্যাঁ, আমাদের গোচার হবে না। দেখুন এরকম একটা বাঁধ, এই বাঁধ কতক্ষণ জলোচ্ছ্বাস রোধ করতে পারবে, এই বাঁধ কতক্ষণ সাধারণ মানুষকে বাঁচাতে পারবে, এই আইল্যান্ডবাসীকে কতক্ষণ বাঁচাতে পারবে। এই বাঁধ কিন্তু কিছু আছে বলে তো আর মনে হয় না। তো এরকম একটা পরিস্থিতি এখানে। তো দেখতে পাচ্ছ বাঁধ বলে কিচ্ছু নেই। আমি তো ভয়ে ভয়ে করে যাচ্ছি, পা ফেলে ফেলে, পা ফুকে ফুকে যাচ্ছি। কোথায় গর্ত হয়ে আছে আমি জানি না, তবে আমাদের এই দাদা ভাই, আমাদের এই ভাই প্রচণ্ড আমাদের হেল্প করছে, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। নইলে কখন আমরা জলে তলিয়ে যাবো আমরা নিজেরাই জানি না। সত্যি প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড ভয়ের সঙ্গে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই দেখুন, এই জায়গাটা মাটি নেই, দাদা দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু মাটি নেই, এই ধার দিয়ে আমাদের যেতে হবে সাবধানে। তো এখানকার পরিস্থিতি সত্যি খুবই খারাপ। এখানকার যত দূর বিস্তৃত আমাদের চোখ যাচ্ছে, সমস্ত বাঁধ কিন্তু ভেঙে বেরিয়ে যাচ্ছে, সমস্ত বাঁধ, এখানে আর কিছু নেই। তো সেগুলো কিন্তু আমরা দেখে বিস্মিত হচ্ছি, দেখে ভয় পাচ্ছি। আর মানে কি বলবো, যতদূর দেখছি সত্যি খুবই খুবই বেশি ভয় লাগছে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু বীচ এবং ভাঙা বাঁধ, সেগুলো সমস্ত কিছু দেখার চেষ্টা করব। আর এদিকে শুধুমাত্র এই বল্লা দিয়ে এই পাটটাকে বাঁধার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেগুলো শুধুমাত্র একটা প্রয়াস মাত্র, সেগুলো শুধুমাত্র একটা চেষ্টা মাত্র,
কিন্তু এই বাঁধ কতক্ষণ টিকতে পারে? এই যে জলোচ্ছ্বাস, এখন যেহেতু লো টাইড রয়েছে, হাই টাইড বা কোরালের সময় এই সমস্ত জায়গা পেরিয়ে এই যে লোকালয় রয়েছে, এই লোকালয়ে কিন্তু জল ঢুকে যায়। জল ঢুকে যায় তো দাদা? জল ঢুকে যায় না? একদম একদম তো আপনার এখানেই বাড়ি? আমার ওই সামনে বাড়ি তো, যে যে দিক থেকে আপনারা আসলেন কথা বলতে তো ওই পাড়াই বাড়ি। তো আপনি কি করেন? আমি ওই রাজমিস্ত্রি কাজ করি, কেরালায় যেতে হয়। এখানে কোনো কাজ নেই? এখানে কোনো কাজ নেই। আচ্ছা, তো এখানে 2 বছর আগে লাস্ট টাইডটা হয়েছিল, তাই তো? পুরো আপনাদের এলাকা মানুষের কোনো বাঁচার কোনো তো স্থায়ী নেই, এদের এর উপরে কি নির্ভর করবে? একদম একদম এর উপর এবং আমাদেরকে তো বাইরে গিয়ে খেটে খেতে হবে। একদম একদম। তাহলে আপনারা তো এই তো নিজের চোখে দেখছেন, আসলেন দেখলেন, যতটুকু টিভিতে দেখছেন ততটুকু বাস্তবে দেখেনি। হ্যাঁ, এখানে ঠিক আছে, এইখানে পরিস্থিতি খুবই খারাপ। তো আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি। একটা ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি, তিনি কিন্তু এখানকার পরিস্থিতির সমস্ত কথা বলেছেন। প্রচণ্ড ভয়ের একটা ব্যাপার, এখানে এরা ভয় নিয়েই বসবাস করছে ছেলেপুলে নিয়ে। সরকার এদের কথা অবশ্যই ভাবুক, নইলে কিন্তু এরা ভেসে যাবে, এদের জীবন লাইফস্টাইল সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো সরকারের দিক আমরা অবশ্যই অনুসরণ করে আমাদের চ্যানেলকে ব্যবহার করে সরকার পর্যন্ত এই সমস্ত কথাগুলো আমরা পাঠানোর প্রচেষ্টা চালাচ্ছি, এবং সারা রাজ্যের সমস্ত বিপন্ন এলাকা, বিপন্ন এরিয়াগুলোকে আমরা সাধারণ মানুষের অকপটে আমাদের ক্যামেরায় ধারণ করে আমাদের চ্যানেলের মাধ্যমে যা মানুষকে দেখানোর চেষ্টা করছি। তো সম্মানিত দর্শক, এখন রয়েছি পশ্চিমবঙ্গের একটা বিচ্ছিন্ন এবং ক্ষয়প্রাপ্ত আইল্যান্ডে। এই আইল্যান্ড আর মাত্র কয়েক বছরের মধ্যে পুরোপুরি তলিয়ে যাবে। এখন আমরা রয়েছি একদম বঙ্গোপসাগরের পাড়ে। এখানকার যে বাঁধগুলো রয়েছে, এই বাঁধগুলোর আর কোনো রকম চিহ্ন থাকছে না। এদিকে যদি দেখতে পাবেন সমুদ্রের সমস্ত ঢেউগুলো এসে এই বাঁধগুলো ক্ষয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে একটু দেখাবে ক্যামেরাম্যান, এদিকে দেখাবে। এদিকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পুরো গ্রাম, এখানে হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু তারা আজকে বিপন্ন হয়ে গেছে, তাদের জীবন বিপন্ন। এখানে আমরা অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানকার পরিস্থিতি খুবই সংকটজনক, এখানকার পরিস্থিতি পুরোপুরি মানে কি বলবো, শেষের তালে। এখানে এই যে আইল্যান্ড, এটার কতদিন টিকবে সেটা নিয়ে কিন্তু আমরা ধন্দে রয়েছি। আর এখানে এসে আমরা প্রচণ্ড ভয় পাচ্ছি। এই পরিস্থিতি দেখে মানে আমাদের ভিতরে অন্যরকম শিহরণ কাজ করছে, যেহেতু এখনো বর্ষাটা শুরু হয়নি। বর্ষাটা শুরু হলে, ভরা কোটাল হলে এই যে দ্বীপ আছে, এই দ্বীপটা থাকবে বলে আমার তো আশঙ্কা আছে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিন। যদি শেয়ার করে দেন তাহলে লাখো লাখো মানুষ তারা দেখতে পাবে, এবং ভিউ হওয়ার মাধ্যমে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যদি এই ভিডিওগুলো পৌঁছায়, তাহলে অবশ্যই এই সমস্ত বাঁধার এবং এখানে যে সমস্ত বিপর্যস্ত এরিয়া রয়েছে, সেই বিপর্যস্ত এরিয়ার মানুষকে সরিয়ে নিয়ে মেনল্যান্ডে তাদের বাসস্থান, তাদের আবাসন যদি করে দেয়, পুনর্বাসন করে, তাহলে অনেক ভালো কিন্তু এখানকার এলাকার মানুষ থাকতে পারবে। তো চলো, আজকে কিন্তু আরও অনেক কিছু দেখাবো। সমুদ্রের ধারে একটা পেট আমরা দেখতে পেয়েছি, পেটটা সত্যি খুবই ভালো। ওলে বাবলে 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 আজো আজো বেবি বেবি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের লাস্ট প্রান্তে। এটাই হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্ত। এখান দিয়ে আপনি যদি ডাইরেক্ট দেখতে পান, তাহলে যতদূর বিস্তৃত চোখ যাবে শুধু বঙ্গোপসাগর, আর এদিকে আর কোনো কুল নেই। সামনে আমাদের একজন ভাইজান সম্ভবত জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন তো। আচ্ছা, কটায় এখানে আজান কটায়? 12টা 10-এ না? তাহলে হয়ে গেছে। তো আপনার বাড়িটা একটু ভিডিও করবো বলছিলাম, আমরা মোটামুটি চ্যানেল পক্ষ থেকে এসেছি, যাওয়া যাবে তো? তো চলুন, এখন আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের শেষ বাড়ি বা লাস্ট বাড়ি। এরপরে ভারতবর্ষের আর কোনো বাড়ি নেই, কারণ এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এর পরেই রয়েছে কিন্তু সেই বিধ্বংসী সমুদ্র, যেটা যে কোনো সময় ভেঙে চুরে সারকার হতে পারে। ইতিহাসে বহুত ক্ষতি হয়েছে। তো এখন আমরা রয়েছি ভারতবর্ষের লাস্ট বাড়ি, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বঙ্গোপসাগর। সেই বাড়ির কি পরিস্থিতি সেটা আপনাদেরকে অকপটে আমাদের ক্যামেরায় তুলে ধরব। এটা আমরা বাড়ি বলতেই হবে, যেহেতু এখানে মানুষ বাস করে, আর মানুষ বাস করলে সেটা পারিবারিক বাড়ি আমরা বলতে পারি। তো এখানে বাড়ি বলে কিছু নেই, উপরে খড়ের ছাউনি, আর নিচে দেখতে পাচ্ছেন সব কি বলবো, প্লাস্টিক দিয়ে বাঁধানো আছে। আর এখানে
দুদিন আগে হাই টাইটের জল চলে এসছে, এরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে হয়েছে। তো বুঝতে পারছেন, ওদিকে জুম্মার আজান হচ্ছে, এখানে রাস্তা বলে কিছু নেই। তো চলুন আমরা এখন সেই ভারতবর্ষের লাস্ট বাড়ির পরিস্থিতিটা কি সেটা দেখাবো আমরা। নিয়ে নিচ্ছ একেবারে শুট? কোনো ব্যাপার না, চলো একবার নিয়ে নিচ্ছ তো? নিয়ে নিই, পরে সেটা দেখবো। জুমা পড়ে এসে নেবে, এখন সময় হয়ে গেছে, তোমরা ঠিক আছে চলুন। জুমা পড়ে এসে যা জমা নেবে। তো দেখতে পাচ্ছেন আমরা একদম বাড়িতে চলে এসেছি। তবে যাই বলুন, এই যে বাড়িটা আমরা এসেছি, এই বাড়িটার মানে পরিবেশ পরিচ্ছন্নতা খুবই সুন্দর। যত দেখছি তত আশ্চর্য হচ্ছি। হ্যাঁ, এনারা হয়তো সমুদ্র পাড়ে থাকছেন, হয়তো কষ্টের সঙ্গে থাকছেন, কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর পরিপাটি ব্যবস্থা, সেগুলো কিন্তু আমরা উপলব্ধি করছি। সত্যি আমি বিস্মিত হচ্ছি, আমি আশ্চর্য হচ্ছি। ইনি হচ্ছেন ভারতবর্ষের লাস্ট বাড়ির সদস্য। এই যে লাস্ট বাড়ির সদস্য কে দেখতে পাচ্ছেন, আমি এনার থেকে ইন্টারভিউটা নিয়ে নিচ্ছি। ইনি আসলে কিভাবে এখানে বেঁচে আছেন, কিভাবে এখানে জীবনযাপন করছেন, তার সংসার, তার ফ্যামিলি, তার বাচ্চাকে নিয়ে। তো ভাই আপনার নামটা যদি একটু বলেন। শেখ মনিরুল ইসলাম। একদম মুখের কাছে, হ্যাঁ ঠিক আছে। শেখ মনিরুল ইসলাম। আচ্ছা, তো ভাইজান আপনার তো দেখতে পাচ্ছি ভারতবর্ষের লাস্ট বাড়িটা আপনার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই বাড়িটাই আপনার, তাই তো? এই ঘাসের বাড়িটা আমার। আচ্ছা, তো আপনি এখানে কত বছর ধরে আছেন? এখানে আমার দাদুর আমল থেকেই আমরা আছি। নদী অনেকটা দূরে ছিল, নদী মানে পরপর কুল খেয়ে খেয়ে এই পর্যন্ত এসে ঠেকছে। একটু মাইকটা উঁচু করে বলো। তো আপনার এই বাড়িতে যে যখন ফ্লাড হয় বা প্রচণ্ড জল আসে, আপনি কি এখানে থাকেন না চলে যান ওদিকে? না, আমরা তখন অনেক সময় ফ্ল্যাট হয়েছে, আমাদের সরকার থেকে তুলে নেওয়া হয়, অনেক সময় থাকা হয়, বাচ্চা কাচ্চা এই আসে, আমাদের বহুত ক্ষতি, ছাগল টাগল যাই ছিল সবাই চাপাই গেছে। আচ্ছা, সেসব আর কিছু নেই? হ্যাঁ, সেরকম কিছু নেই, বড় ঘর দুয়ার ছিল, সবাই মাটির ঘর, তো সবাই ভেসে চলে গেছে। তো আপনি কি করেন? এমনি খাটাখাটনি করে খাই, দিনমজুর। খাটাখাটনি করে খান। তো এই সমুদ্রের পাশে আপনার বাস, আর এই যে পাটটা ভেঙে যাচ্ছে, ভেঙে যে কোনো সময় আপনার বাড়িটা তলিয়ে নিয়ে যেতে পারে, আপনার ভয় করে না? আমাদের ছোটবেলা থেকে থেকে এখানে ভয় যদিও লাগে না, কিন্তু খুব আতঙ্কের মধ্যে থাকি। বাচ্চা কাচ্চা তো, আমরা বড়রা আমরা ঠিক আছি, বাচ্চাদের নিয়ে খুব আতঙ্কের মধ্যে থাকি। কোনো সময় নদী ছেপে চলে আসে, অনেক সময় তো ভেঙে চলে আসে, আসলে বহুত ক্ষতি হয় আমাদের, বহুত সমস্যার মধ্যে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। তো আপনাদের সরকার থেকে কোনো অনুদান বা সরকার থেকে লোক এসে বা অফিসার এসে বলে না যে আপনারা চলুন মেনল্যান্ডে গিয়ে আপনাদের পুনর্বাসন দিচ্ছি, এমন কোনো অফার টফার দিয়েছে? না, এরকম কোনো অফার নেই। আর আমাদের কোথাও জায়গা নেই যে যাওয়ার মতন, আমাদের এইটুকু জায়গা ছাড়া কোথাও যাওয়ার মতো নেই। 2 শতক জায়গার করে আমাদের বাড়ি। আচ্ছা, 200। আচ্ছা, এখানেই আপনার এটা নিজ বাড়ি এবং ভিটা মাটি আপনারই। আচ্ছা, তো সত্যি আপনার এই কষ্টের জীবন আর দুর্দশার জীবন দেখে আমরা শিহরিত হচ্ছি, আমরা আতঙ্কিত হচ্ছি, আমাদের ভয় লাগছে এখানে এসে। তো আপনারা এখানে সারা জীবন কাটিয়েছেন, সেই জন্য অতটা ফিল করতে পারছেন না। তো 2 বছর আগে যে ফ্ল্যাটটা এখানে হয়েছিল, আপনার ঘরটা কি ভেসে গেছিল? হ্যাঁ, ছিল না? ভেসে গেছিল। আচ্ছা, ইয়াসে পুরো ভেসে গেছিল? ইয়াসে আচ্ছা। পুরো আমাদের মানে 1400 টালির বাড়ি ছিল। হুম। আর 3-4 কামরা ঘর, রান্নার শাল টাল সবাই ছিল। ইয়াসে এত জল বাড়া ছিল, ওই সময় পুরো কাঁচা ইটের 12,000 ইটের ঘর ছিল। ওই সময় একদম ইটের নোনা জল ওঠার কারণে একদম ইটটা মোমের মতো পগলে গেছে। পগলে যাওয়ার কারণে একদম মানে ভেসে একদম মাটির সমান লেভেল হয়ে গেছে ঘর দুয়ার। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই সময় আমরা বাড়িতেও ছিলাম না, আচ্ছা। সাগরে ছিলাম। ওরা ওই সময় লকডাউনও ছিল, আচ্ছা, ইয়াসের সময়, রমজান মাস সেই সময় আমাদের ছিল। আচ্ছা। আর ওই সময় ইয়াসে লকডাউনও ছিল। বাড়িতে কারো ক্ষয়ক্ষতি হয়নি তো? বহুত ক্ষতি হয়েছে, বহুত। আচ্ছা, মানে জানের ক্ষতি কারো হয়নি তো এখানে? না, এই জানের ক্ষতি ছাগল হয়নি। ছিল, ওইগুলো চেপে গেছে, মানুষের কিছু ক্ষতি হয়নি। আমাদের কলমার ভাই, আমরা এখানে ভিডিও করছিলাম, উনি আমাদেরকে দেখে বললে আমরা করতে এসেছেন। আমরা বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি। তো ওনার ইন্টারভিউ নিয়েছি। তো যেহেতু এখানে কোনো হোটেল বা কিছু নেই, উনি এত প্রত্যন্ত এরিয়ায় থাকার পরেও ওনার দিল আর ওনার কলিজা, যেটা এত বড়, যেটা আমরা শহরের মানুষ, আমাদের কিন্তু এত বড় কলিজা নেই। কত লোক আমার বাড়ির পাশ দিয়ে চলে যায়, কত ব্যাপারী, কত মানুষ, তাদের খবর পর্যন্ত আমরা নিই না। কিন্তু এখানে এসে এই প্রত্যন্ত এরিয়ায় ভারতবর্ষের সবথেকে শেষ বাড়ির সেই শেষ মানুষটা কিন্তু আমাদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছে। এটা কোনোদিনও ভোলা সম্ভব হবে না, এটা কোনোদিনও ভুলতে পারবো না। এই স্মৃতিগুলো পাওয়ার জন্যেই দেশ বিদেশ ঘুরে বেড়াই। ওই আমার ভাইজান যাচ্ছে, আর এইটাই হচ্ছে সেই বাড়ি, যে বাড়িটা সত্যি
ভারতবর্ষের একদম শেষ সীমানায় রয়েছে। আর এখান দিয়েই পাশেই রয়েছে বে অফ বেঙ্গল, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ওই সামনে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল উপরে রয়েছে, আর এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ এই দ্বীপটা কিন্তু নিচেই রয়েছে। এই সমস্ত বাড়িগুলো এত বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাই টাইড হলে, ফ্লাড হলে সমস্ত কিছু তলিয়ে গিয়ে শেষ হয়ে যাবে। বন্ধুরা, এর আগেও কিন্তু হয়েছে, এই যে ভিটামাটিটা দেখছেন এখানে অনেক বাড়ি ছিল, কিন্তু বিয়াসের যে ঝড়, যে সাইক্লোনটা হয়েছিল, নিম্নচাপটা হয়েছিল, সেই জলোচ্ছ্বাসের কারণে এখানে একটা অনেক বড় বাড়ি ছিল এই ভাইয়ের বাড়ি। এই অনেক বড় বাড়িটা দেখুন, এখানকার সেই বাড়ির যে নিশানা এই জায়গাটাই সেই বাড়িটা ছিল, সেই পিলিয়ারগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ঝড়ের আর জলের এত তাণ্ডব ছিল, সেই ঝড় এবং জলের তাণ্ডবের কারণে সেই বাড়িটা ভেঙে বেরিয়ে যায় এই ভাইয়ের। তো এই ভাইয়ের বাড়িতেই আজকে আমাদের দুপুরবেলা খাবার নিমন্ত্রণ করেছে। তো মাশাল্লাহ, সত্যি আমরা আপ্লুত, আমরা উচ্ছ্বসিত। আর আমি কথা দিচ্ছি যে আজকে এই ভিডিওর যত রেভিনিউ আসবে, যত আমরা এর থেকে ইনকাম করতে পারবো, সমস্ত টাকাটা কিন্তু এই বাড়ির বাচ্চাদের জন্য আমরা দিয়ে দেবো। এই টাকা কিন্তু আমরা নেব না। তো দেখতে পাচ্ছ ওই যে আমরা বে অফ বেঙ্গলের পাড়টা দেখতে পাচ্ছি, ও পাড় বলে কিছু নেই, বলে ওটা কিছু নেই, সব শেষ। যে কোনো সময় পানি এসে কিন্তু এই যে দ্বীপটা কিন্তু এই দ্বীপের এই যে ঘরটা আছে, এই ঘরটা প্রথম ভাঙবে, এরকম একটা পরিস্থিতি। তো যারা কলকাতা এবং বিদেশে থাকো তারা কোটি কোটি টাকা নিয়ে তারা বসে আছো, কিন্তু এই সমস্ত বিপন্ন অসহায় মানুষ, যাদের কোনো কুল কিনারা নেই, যাদের থাকার কোনো জায়গা নেই, যাদের জীবনের কোনো আশা নেই, তাদের পাশে আমরা একটু দাঁড়াই না? আসুন না সবাই মিলে দাঁড়াই, এই মানুষটার একটা ব্যবস্থা আমরা করে দিই না। এবং কলকাতা জামিয়া ইকরা ওয়েলফেয়ার ট্রাস্ট, এই দুটো ট্রাস্টের মাধ্যমে এই ব্যক্তির যথার্থ সাহায্য করার চেষ্টা করব। এবং এই যে ভিডিও যত টাকা রেভিনিউ আসুক, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10,000, 5,000 যাই আসুক না কেন, সমস্ত রেভিনিউ কিন্তু এই ব্যক্তির জন্য আমরা কিন্তু উৎসর্গ করব। সেই জন্য এই ভিডিওটা বেশি লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে এবং দেশে বিদেশে এই ভিডিওটা ছড়িয়ে দিতে হবে। এবং যারা এই সমস্ত মানুষের সাহায্য করতে চায়, যারা সমুদ্রের পাড়ে থেকে নিজের ছোট ছোট বাচ্চা, নিজের ছোট ছোট ফ্যামিলি নিয়ে তারা কষ্ট করে জীবনযাপন করছে, তাদের যদি আমরা একটু পাশে দাঁড়াতে পারি, তো অবশ্যই উপরওয়ালা আল্লাহ পাক আমাদের অনেক অনেক ভালো রাখবেন এবং তিনি অনেক খুশি হবেন। কারণ আমরা সবাই জানি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে দুস্থের পাশে যদি আপনি দাঁড়ান তাহলে আপনি হন দানি, আর দানি আল্লাহর কাছে বড় প্রিয়। তো চলুন, যেহেতু ওনারা আমাদের খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন, অবশ্যই আমরা সাদরে নিমন্ত্রণ গ্রহণ করেছি। আর এটা আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একটা প্রত্যন্ত এরিয়া এসে ভাইজানদের ভালোবাসা পাবো। তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চা কিন্তু এই বাড়িতে থাকে। দেখো 4 বছরের বাচ্চাই দেখেন, এই 4 বছরের বাচ্চা এই সমুদ্রের পাড়ে তাদের জীবন, তাদের ভবিষ্যৎ নেই, তাদের কিছুই নেই। এখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে, আমাদের সিরাজুল ভাই বসে আছে, না হাফিজুল ভাই বসে আছে, আর আমরা চলে এসেছি সেই বাড়িতে। এখান দিয়ে সমুদ্রের পাড়টা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকে সেই বাড়িটা, হ্যাঁ। তো আমাদের জন্য ভাইজান ভাত নিয়ে এসছে, তো আমরা অবশ্যই এখানে খাওয়া দাওয়া করব। আর সত্যি আমরা এখানে এসে উচ্ছ্বাসিত হচ্ছি, আমরা যেমন ভয় পাচ্ছি, যেমন এখানের সিচুয়েশান থেকে আমরা কষ্ট পাচ্ছি, তেমন আনন্দিত হচ্ছি। কিছু হয় নাই ভাই, কিছু হয়নি, আমরা আছি তো। তো আমরা আমাদের ভাইজানের বাড়িতে চলে এসেছি। এখানে তো এসে দেখছি যে এখানে এলাহি কাণ্ড, এত কিছু জোগাড় করে বসে আছে, ঠিক আছে। শুধু আমরা এখানে আশ্চর্য আপ্লুত হচ্ছি। আমরা একটু আমাদের যে খাবারগুলো দিয়েছে সেই তরকারিগুলো দেখাই। এখানে একটা ফেসো মাছ বলে কিছু দেখতে পাচ্ছি, এদিকে আর একটা পমপ্লেট মাছ দেখতে পাচ্ছি, আর এখানে একটা মাংস দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড অনেক বেশি করে ভাত দিয়ে দিয়েছি, এত খেতে পারবো কি না জানি না, তবে
সত্যি এখানকার মানুষের আতিথেয়তা নিয়ে আর কিছু বলবো না, বাকিটা আপনারাও বোঝেন, আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার, অসংখ্য মানুষ আমাদেরকে দেখেন। তো কিছু বলবো না, খাওয়া শুরু করি, খেয়ে আপনাদেরকে দেখাবো আর বলবো এখানকার যে রান্না, যেহেতু গ্রাম অঞ্চলের রান্না অবশ্যই খুব সুন্দর হবে, তো সেটা অবশ্যই রিভিউ দেবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন।